সম্ভাবনা তত্ত্ব শিখছি। তো সম্ভাবনার এর আগের দুটো ভিডিওতে তোমাদের কনসেপচুয়াল একটা ভিডিও এবং এমসিকিউর জন্য একটা ভিডিও নিশ্চয়ই এর মধ্যে দেখে নিয়েছো, এবং তাতে করে তোমাদের সম্ভাবনা সম্বন্ধে কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব তোমাদের বইয়ের প্রশ্নমালা 4-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো প্রথম দিকে রয়েছে, এগুলো সবই কনসেপচুয়াল যে পার্ট ছিল সেই পার্টের মধ্যে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা 5 থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 5-এর যে অঙ্কটা রয়েছে, যে এ বি দুটি প্রদত্ত ঘটনা হলে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে ঘটনা দুটি সম্পর্কে কী সিদ্ধান্ত করা যায়। তো এ বি ঘটনা দুটি সম্বন্ধে কী সিদ্ধান্ত, মানে কী রকম ধরনের ঘটনা সেটা বলতে হবে। দেখো 5-এর 1 বলেছে পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি। এটা তো আমরা আগেই দেখেছি, তো বা এমসিকিউতেও ছিল এরকম প্রশ্ন, পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পিবি কখন হয়। কারণ এখানে আমরা জানি পি এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তো এখানে এ ইন্টারসেকশন বিটা নেই, কারণ এ ইন্টারসেকশন বি নিশ্চয়ই 0। এবার প্রশ্নটা চলে এলো এ ইন্টারসেকশন বি কখন 0 হয়। কখন না, যদি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন হয়। ব্যাস আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর। তাহলে এখানে এ ও বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন। ঠিক আছে, এইভাবে দেখো পরের প্রশ্নটা একই প্রশ্ন, এ ইন্টারসেকশন বি 0, তার মানে এ বি বিচ্ছিন্ন। পি এ সমান পিবি, এগুলো সব আমরা এমসিকিউতে পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এমসিকিউ থেকেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছি। আর একবার এমসিকিউটা দেখে নেবো প্রয়োজনে। ঠিক আছে, তারপরে দেখো 6-এর যে প্রশ্নটা দিয়েছি, একটু আকারটা বদলে দিয়েছে, কিন্তু অঙ্কটা আমাদের এমসিকিউ ছিল। এমসিকিউ 20-তে দেখবে এইরকম এই অঙ্কটাই করেছি প্রায়। তো প্রশ্নটা হচ্ছে 6-এ এরকম, এই যে বা আমরা কখন লিখব, বা অথবা অর, এটা হচ্ছে ইউনিয়নের জায়গায় লেখা হয়। তাহলে প্রশ্নটাকে আমরা এরকম করতে পারি, বাম পক্ষ প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে দিলে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ লিখব পি এ বার বা বি বার। এটার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, আমরা বার বা কমপ্লিমেন্ট একই জিনিস, বা মানে হচ্ছে ইউনিয়ন, বি কমপ্লিমেন্ট। তো হয়ে গেল না আমরা ডি মর্গানের সূত্র, তাহলে ডি মর্গানের সূত্র যদি ব্যবহার করি তাহলে পাবো এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। ডি মর্গান থেকে ডি মর্গানস ল। তারপরে দেখো এটা তো আমরা এখানেও শিখেছিলাম, পি এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস পি এ। তো এই সূত্রটা আমরা শিখেছি, তার মানে এখানে পি এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট মানে হবে 1 মাইনাস পি এ ইন্টারসেকশন বি। হয়ে গেল না প্রমাণ, তার মানে ডান পক্ষ আর বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, তারপরে 8-এর তার আগে তারপরে দেখো 7-এর এ বি সি 3টে অনির্দিষ্ট ঘটনা, তো সেইগুলোকে প্রচলিত প্রতীক সময়ের প্রয়োগে ঘটনা সময়ের প্রতীক নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে সিম্বল দিয়ে একটা ঘটনাকে প্রকাশ করা। তো এই সিম্বল আমাদের কিন্তু শিখতেই হবে। তো সিম্বল না শিখলে প্রবাবিলিটি কিন্তু সম্পূর্ণ করতে পারবে না। সেই জন্য সিম্বল দিয়ে লেখা একটা ঘটনা কি, একটা পুরো অঙ্কের ভাষাটা কি, সিম্বল দিয়ে আমাদের প্রকাশ করতে হবে। যেমন ধরো এখানে কেবল এ ঘটনা ঘটে, তাহলে এখানে 3টে ঘটনা আছে, 3টে ঘটনার মধ্যে এ ঘটনা ঘটছে, তার মানে ধরে নিতে হবে বি সি ঘটনা ঘটছে না। তাহলে এটাকে কিভাবে লেখা হয়, এ ইন্টারসেকশন বি ঘটনা ঘটছে না, ইন্টারসেকশন সি ঘটনাও ঘটছে না, এটাকে বলা হয় এ ঘটনা ঘটে, তার মানে বি আর সি ঘটছে না।
2 নম্বরে আছে দেখো এ বি ঘটে কিন্তু সি ঘটে না, তার মানে বুঝতেই পেরেছো 2 নম্বরে এ ইন্টারসেকশন বি, সি তে শুধু কমপ্লিমেন্ট হবে। 3 নম্বরে দেখো তিনটে ঘটনাই ঘটে, তার মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে 3 নম্বরটা। 4 নম্বরে দেখো কমপক্ষে একটা ঘটনা, এই কমপক্ষে এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 4 নম্বরে দেখো কমপক্ষে একটা ঘটনা মানে হচ্ছে ইউনিয়ন থামবে, তাহলে বি এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হচ্ছে কমপক্ষে একটি ঘটনা, এটা মনে রাখবে কিন্তু প্রয়োজন হবে পরে আবার আমাদের, ঠিক আছে। তারপরে দেখো 8 কি বলছে, বলেছে তিনটে ঘটনা A1 A2 A3 কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ এবং পরস্পর বিচ্ছিন্ন। তো আমরা জানি সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে এদের ইউনিয়নের মান A1 A2 A3 এর মান 1 হবে, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ ঘটনা। শুধু সম্পূর্ণ হলে এদের মান হচ্ছে 1, ঠিক আছে। সম্পূর্ণ ঘটনার জন্য এদের মান হচ্ছে 1, আর যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, বিচ্ছিন্ন ঘটনা হলে এদের মান হবে PA1 প্লাস PA2 প্লাস PA3 বিচ্ছিন্ন ঘটনা হলে। তাহলে বিচ্ছিন্ন হলে পরে, কারণ বিচ্ছিন্ন হলে কি হয়, ইন্টারসেকশনের মানগুলো 0 হয়ে যায়, কারণ এর পরে যারা আছে এই সূত্রটা ইউনিয়নের যে সূত্রটা, তারপরে সমস্তগুলো ইউনিয়নের সূত্র আছে, তো যে ইন্টারসেকশন আছে যেহেতু বিচ্ছিন্ন হলে ইন্টারসেকশন 0 হয়ে যায়, সেজন্য এর পরের অংশগুলো আর আসছে না। তাহলে এই তিনটের যোগফল হচ্ছে ইউনিয়নের মান বিচ্ছিন্ন হলে। আর সম্পূর্ণ বিচ্ছিন্ন যদি একসঙ্গে হয় তাহলে এই যোগফলের মানটা সম্পূর্ণ ও বিচ্ছিন্ন, সম্পূর্ণ ও বিচ্ছিন্ন হলে PA1 প্লাস PA2 প্লাস PA3 এর মানটা হবে 1। ইম্পর্টেন্ট তিনটে জায়গা খুব গুরুত্বপূর্ণ, আমাদের পরে দরকার পড়ে, এগুলো কিন্তু আলাদা করে নোট করে রাখবে, ঠিক আছে। হলো, তারপরে দেখো তাহলে 8 হয়ে গেল আমাদের। তারপরে দেখো 9টা, তো 9টার একটা প্রশ্ন দিয়েছে যে এ বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা প্রকাশ করতে বলেছে, মানে প্রমাণ করতে দিয়েছে। তো আবার বলছি, সম্ভাবনার অঙ্ক করতে হলে আমাদের সিম্বল কিন্তু শিখে রাখতেই হবে, সিম্বল ছাড়া সম্ভাবনার অঙ্ক আধুরা থেকে যাবে। তো দেখো এখানে এ আর বি ঘটনা দুটি ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে এই লাইনটাকে আমরা কোন সিম্বল দিয়ে ব্যবহার করব? তো দুটো ঘটনা এ আর বি এর মধ্যে ঠিক একটি ঘটনা, এই যে ঠিক একটি, কোনো সময় বললো যে কমপক্ষে একটি, আবার ঠিক একটি, তাহলে কথাগুলোর ভাষাগুলো কিন্তু ঠিক রাখতে হবে। তো এ বি ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি और এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনাকে এই সিম্বলটা দিয়ে ব্যবহার করা হয়। এটার মানে হচ্ছে এ ঘটনা ঘটবে না, বি ঘটনা ঘটবে, আমরা একটু আগে দেখলাম। এইটার মানে হচ্ছে শুধু বি ঘটনা ঘটবে, আর এইটার মানে হচ্ছে শুধু এ ঘটনা ঘটবে, আর মাঝখানে আছে অথবা, মানে এ ঘটলে বি ঘটবে না, আর বি ঘটনা যদি ঘটে তাহলে এ ঘটনা ঘটবে না। এই হচ্ছে শুধু একটি ঘটনা, মানে ঠিক একটি ঘটনা। তো এইটাকে আমরা এবার দেখো, এই সিম্বলটা কিন্তু এর আগেও আমরা পেয়েছিলাম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাও একটা ইম্পর্টেন্ট, তোমাদের বলেছিলাম নোট করে রাখতে, নিশ্চয়ই নোট করে রেখেছো। এটার মানে হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা, তাই না? এইটাকে বলা হয় এ, এইটাকে বলা হয় এ ইন্টারসেকশন
এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই জায়গাটা। আবার এটাকে কিভাবে লেখা হয় বলেছিলাম, বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এই সিম্বলটা দিয়েও এটাকে লেখা হয়। তাহলে এই একই জায়গাকে আমরা দুভাবে প্রকাশ করি। এটা কিন্তু এর আগের ভিডিওতেও আছে, তোমরা দেখবে। বি, এটা বি সেট আর এটা হচ্ছে এ সেট। তাহলে বি সেট থেকে এই এদের ইন্টারসেকশন এরিয়াটা বাদ দিলে এটা পাওয়া যায়। তাহলে এটা সমান হচ্ছে বি মাইনাস এ ইন্টারসেকশন বি। ঠিক আছে। আবার যদি এইটা চাই আমরা, এই পার্টটা, তাহলে কি হবে এটা, এটা হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এইগুলো কিন্তু আমাদের নোট রাখতে হবে। ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে যে প্রশ্নটা আছে, দুটি ঘটনা মানে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি আর অর কি, দেখো আরো দুটো সিম্বল আমাদের শিখে রাখতে হবে। পি এ ইউনিয়ন বি, এটা কি পি এ প্লাস বি, এটা দিয়ে লেখা হয় পি এ প্লাস বি। আবার পি এ ইন্টারসেকশন বি, এটাকে পি এ বি দিয়ে লেখা হয়। তো এই সিম্বলগুলো আমাদের বলেছি যে প্রবাবিলিটিতে সিম্বল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। তাহলে সিম্বলগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে এইটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারবো, ইউনিয়ন আছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার দেখো এই ঘটনা দুটো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, দেখতে পেয়েছো? এইটার সঙ্গে এইটা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এদের মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই না? তাহলে এরা যেহেতু পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, তাহলে বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা জানি পি এ ইউনিয়ন বি, এরা যদি এ বি যদি বিচ্ছিন্ন হয় তাহলে পি এ প্লাস পিবি হয়ে যায়, পি এ প্লাস পিবি। তাহলে এখানে আমরা লিখব যে ঘটনা দুটি মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ও এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঘটনা দুটি বিচ্ছিন্ন। আমরা চিত্রতেও দেখতে পাচ্ছি ঘটনা দুটো পরস্পর বিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা এই শর্তটাকে ব্যবহার করতে পারবো। অতএব এটা সমান আমরা লিখতে পারবো পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হলো। এখন এইটার মানে কি, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে বি মাইনাস এটা। তাহলে এইটা থেকে মানে এটা থেকে আমরা কি লিখতে পারবো, বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে আমরা লিখতে পারবো পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি আর প্লাস এটা থেকে আমরা কি লিখতে পারবো, এইটা মাইনাস এটা, তাহলে পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি হলো। তার মানে আমরা সাজিয়ে লিখলে পাবো পি এ প্লাস পিবি মাইনাস এটা তো একই আছে, তাহলে 2p a ইন্টারসেকশন b, তার মানে pa প্লাস pb মাইনাস 2p ab হলো না প্রমাণিত? হলো PAB, ওই যে বললাম PA ইন্টারসেকশন B কে PAB এই সিম্বল দিয়ে ব্যবহার করা হয়, এখানে প্রমাণ করতে দিয়েছিল PAB। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই? তারপরে দেখো 10-এ আমাদের বলেছে যদৃচ্ছ পরীক্ষার নমুনা দেশ লেখো। তো নমুনা দেশ বলতে আমরা জানি, আমরা কনসেপচুয়াল পার্টেও পড়েছি, নমুনা দেশকে এস অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং একটা সেটের মধ্যে সেটের আকারে লেখা হয় নমুনা দেশকে। তাহলে নমুনা দেশ আর নমুনা বিন্দু দুটো আলাদা কথা। নমুনা বিন্দু মানে হচ্ছে একটা নমুনা দেশের মধ্যে কতগুলো পদ আছে, কতগুলো এলিমেন্ট আছে, সেটা হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এখানে বলেছে প্রথমটা একটা ছোক শূন্য মানে 10-এর 1 একটা ছোক শূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। তাহলে আমরা জানি ছোক শূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষাতে
নমুনা বিন্দু সংখ্যাটা আমরা আগে ভেবে নেব, তারপরে আমরা স্যাম্পল পেজটা লিখবো। এটা হচ্ছে পেজ, সেই জন্য এস দিয়ে লেখা আছে। তাহলে একটা মুদ্রা উৎক্ষেপণ করলে আমরা জানি নমুনা বিন্দু সংখ্যা হয় 2। কি কি? একটা এইচ আর একটা টি, এই দিয়ে লেখা হয়। নিশ্চয়ই এটা সেট, যখন কেউ টি এইচও লিখতে পারে, কেউ এইচ টি লিখতে পারে। প্রশ্ন নাম্বার 2-তে আছে দুটো যোগশূন্য মুদ্রা। তো আমরা প্রথমে নমুনা বিন্দুটা জেনে নেব। দুটো যোগশূন্য মুদ্রা মানে হচ্ছে 2 স্কোয়ার, মানে 4টে পয়েন্ট পাবো আমরা স্যাম্পল পেজের মধ্যে। তাহলে স্যাম্পল পেজটাকে আমরা কিভাবে লিখব? দুটো এইচ হতে পারে, একটা এইচ একটা টি হতে পারে, প্রথমটা টি দ্বিতীয়টা এইচ হতে পারে, বা দুটো টি হতে পারে। এটা হচ্ছে স্যাম্পল পেজ অফ 2 পয়েন্টস। তারপরে দেখো একটা মুদ্রা পর পর 3 বার উৎক্ষেপণ করা হলো। তো একটা মুদ্রা পর পর 3 বার উৎক্ষেপণ করা যে স্যাম্পল পেজ পাবো, আর 3টে মুদ্রা একবার উৎক্ষেপণ করলে সেই একই স্যাম্পল পেজ পাবো। তাহলে এটা কিন্তু একটা নোট করে রাখবে, একটা মুদ্রাকে 3 বার স্যাম্পল পেজ যাওয়া হবে, 3টে মুদ্রাকে একবার ছুড়লেও একই স্যাম্পল পেজ হবে। তাহলে 3টে মুদ্রা বলেছে মানে হবে 2 এর কিউব, তার মানে 8টা আমরা স্যাম্পল পেজের মধ্যে 8টা এলিমেন্ট পাবো। সেই 8টা এলিমেন্টকে আমরা কিভাবে লিখব? এইচ এইচ এইচ, তারপরে দুটো এইচ দিয়ে, ঠিক আছে। এবার দুটো এইচ দিয়ে যত প্রকার বিন্যাস করা যায় সেটা লিখে নিতে হবে। তাহলে দুটো এইচ একটা টিকে বিন্যাস করতে পারবো আমরা এইচ টি এইচ, হলো। এটা তো বিন্যাস হবে না, সেজন্য এটা একবারই হবে, কিন্তু দুটো এইচ একটা টিকে 3 বার বিন্যাস করা যাবে, কারণ 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, মনে পড়ছে? দুটো এইচ এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর মোট হচ্ছে 3টে, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট 3 প্রকারে, তাহলে এইটাকে ভেঙে আমরা 3টে পাবো। তাহলে আরেকটা কি পাবো? এইচ এইচ টি এইচ টি এইচ, আর একটা টি এইচ এইচ, হলো। তাহলে এটা দিয়ে আমরা 3টে পেয়ে গেলাম। এখন আমরা একটা এইচ দুটো টি, তো একইভাবে এটাতেও 3টে পাবো, টি এইচ টি, আর একটা হবে টি টি এইচ, হলো। দেখো 3টে 3টে 6টা 7টা হয়ে গেল। তাহলে আর একটা বাকি আছে টি টি টি। এই হচ্ছে 3টে মুদ্রা দিয়ে স্যাম্পল পেজ। তো এইভাবে আমাদের স্যাম্পল পেজগুলো লিখতে হবে। আমরা এগুলো মোটামুটি লিখতে পারবো। আমাদের স্যাম্পল পেজটা লেখাটা অতটা প্রয়োজন হবে না, যেটা পড়বে আমাদের নমুনা বিন্দুর সংখ্যা, মানে স্যাম্পল পয়েন্টটা সব থেকে বেশি দরকার পড়বে। তো পরেরগুলো এইভাবে আমরা লিখতে পারবো। তারপরে দেখো 11তে 3 জন বালক 2 জন বালিকার একটা দলে উদ্দেশ্যহীনভাবে 3 জন শিশুর যদৃচ্ছ পরীক্ষার নমুনাদেশ লেখো। আবার নমুনাদেশ লিখতে বলেছে। তো 11তে আমরা নমুনাদেশটা কিভাবে লিখব? দেখো 11 নম্বর, তো 11 নম্বরে বলেছে 3 জন বালক আছে 2 জন বালিকা আছে। আমরা 3 জন বালককে, যেহেতু বালকগুলো 3 জন নিশ্চয়ই আলাদা আলাদা বালক হবে, তাহলে B1 B2 B3 3 জন বালক, আর 2 জন বালিকা আছে। আমরা ধরে নিচ্ছি একটা বালিকার নাম হচ্ছে G1 আর একটা বালিকার নাম হচ্ছে G2। তাহলে 5টা হচ্ছে মোট, 5টা বস্তু থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জনকে নেওয়া হয়েছে। মনে আছে 3 জনকে নির্বাচন করা। তো নির্বাচন মানে আমরা জানি সমবায় করা। তাহলে 5 জনের মধ্যে থেকে 3 জনকে কত প্রকারে নির্বাচন করতে পারবো? 5C3 প্রকারে। এটাই হবে আমাদের নমুনা বিন্দুর সংখ্যা। নমুনা বিন্দুকে NS দিয়ে লেখা হয়, মনে আছে? NS। তাহলে NSটা হবে 5C3। আগে আমরা NSটা বের করে নেব, NSটা থেকে বুঝে নেব কতগুলো স্যাম্পল পেজের মধ্যে কতগুলো বিন্দু আসবে, তারপরে আমরা স্যাম্পল পয়েন্ট থেকে কতগুলো বিন্দু আসবে সেটা বুঝে নেব, তারপরে স্যাম্পল পেজটা লিখব। তাহলে NS মানে হচ্ছে 5C3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে 5 × 4 বাই 2, তার মানে হচ্ছে 10। তার মানে স্যাম্পল পেজে আমরা, মানে এই কোটাকে আমরা 3 জন করে নিয়ে 10 প্রকারে সাজাতে পারবো।
তাহলে এদের স্যাম্পল পেসটা আমরা এইভাবে লিখতে পারবো, 3 জন করে নিতে হবে কারণ 5C3 3 জন করে নিতে বলেছে। তাহলে আমরা এইভাবে নিচ্ছি B1 B2, এখান থেকে একজনকে বা B1 B2 B3 নিতে পারি, ঠিক আছে। B1 B2 G1 নিতে পারি, B1 B2 G2 নিতে পারি, তারপরে B1 B3 G1, B1 B3 G2, তারপরে B2 B3 G1, B2 B3 G2, আর হচ্ছে B1 G1 G2, আর হচ্ছে B2 G1 G2, আর হচ্ছে B3 G1 G2। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম স্যাম্পল পেস 10টা পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখন স্যাম্পল পেস লেখার মোটামুটি একটা ধারণা আমাদের হয়ে গেছে। স্যাম্পল পেস আমাদের খুব একটা প্রয়োজন নেই, কিন্তু ধারণাটা নিশ্চয়ই থাকতে হবে। কিন্তু আমাদের দরকার যেটা পড়বে সেটা হচ্ছে স্যাম্পল পয়েন্ট। একটা যদৃচ্ছ পরীক্ষাতে কতগুলো স্যাম্পল পয়েন্ট থাকছে এটা আমাদের খুব দরকার। তো স্যাম্পল পেস আমাদের ধারণাটা থাকলেই হবে। সেজন্য পরবর্তী যে সব অঙ্কগুলো রয়েছে ওগুলো সব স্যাম্পল পেস লিখতে দিয়েছে, ওগুলো আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি 24 নাম্বার অঙ্কতে, কারণ এর আগের যে অঙ্কগুলো রয়েছে সব স্যাম্পল পেস লিখতে দিয়েছে বা ওই ধরনের কোনো কনসেপচুয়াল প্রশ্ন আছে। তো আমরা এটা একটু বাদ দিয়ে চলে যাচ্ছি 24। দেখো 24-এ যে প্রশ্নটা দিয়েছে বলেছে 3টে সম্ভাবনার মান লিখে দিয়েছে, PA PB PC দিয়ে বলেছে এগুলো সম্ভাবনাকে প্রকাশ করে কি না। যেক্ষেত্রে 3টে ঘটনার কথা ওরা নিচের দিকে মানে প্রশ্নপত্রের নিচে একটা পয়েন্ট ওরা বলে দিয়েছে, যেটা আগেই প্রথমে দেওয়া উচিত ছিল, তো ওটা শেষে দেওয়া রয়েছে। দেখো ABC ঘটনা 3টি নিশ্চিত এবং সম্পূর্ণ ঘটনা, এ বিচ্ছিন্ন ঘটনা। তাহলে নিশ্চিত এবং বিচ্ছিন্ন তার মানে সম্পূর্ণ মানে মান হচ্ছে 1 এবং তার মানে PA + PB + PC। যেহেতু ABC ঘটনা 3টি নিশ্চিত এবং বিচ্ছিন্ন, অতএব আমরা লিখতে পারবো PA + PB + PC এর মান অবশ্যই 1, তাই না? নিশ্চিত এবং বিচ্ছিন্ন তার মানে এদের যোগফল হবে 1। এখন প্রশ্নটা হচ্ছে যে এই 1 নম্বরের যে 3টে সম্ভাবনার মান দেওয়া আছে এরা সম্ভাবনাকে প্রকাশ করবে কি না। কি করে বুঝবো আমরা? যেহেতু ঘটনা 3টি নিশ্চিত এবং বিচ্ছিন্ন, তাহলে এদের যোগফলটা নিশ্চয়ই 1 হবে। যদি এই 3টের যোগফল 1 হয় তাহলে বলবো ঘটনা 2টি সম্ভাবনাকে প্রকাশ করে। যদি 1 না হয় তাহলে করে না, কারণ এই 3টের যোগফল 1 হতে হবে। কেন 1 হতে হবে? কারণ 3টে ঘটনা বলে দেওয়া আছে নিশ্চিত এবং বিচ্ছিন্ন, সেই কারণে। ঠিক আছে, তাহলে এই 3টে যোগফল আমরা কত পাচ্ছি? 7 9 10। তার মানে যোগফল কিন্তু 1 হচ্ছে। তার মানে 1 নম্বর 24-এর 1 নম্বরে যে 3টে সম্ভাবনার মান আছে, যেহেতু তাদের যোগফল 1, তার মানে ওখানে ওই ABC 3টে সম্ভাবনাকে প্রকাশ করে। তারপরে ওইভাবে আমরা 2 নম্বর 3 নম্বর এগুলো চেক করতে থাকবো। দেখো 3 নম্বরে আছে PA ইউনিয়ন B। PA ইউনিয়ন B যেহেতু এটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে PA ইউনিয়ন B মানে হচ্ছে PA + PB। তাহলে দুটো যোগফল ওখানে পেয়েই গেলাম, তার সঙ্গে Cটাকে যোগ করে দেখব, মানে PC যোগ করে দেখব। PA ইউনিয়ন B এর সঙ্গে PCটাকে যোগ করে যদি 1 হয় তাহলে এটা সম্ভাবনাকে প্রকাশ করবে। তাহলে এইভাবে আমরা সবকটাকে যোগফল করে মানে PA + PB + PC যদি 1 হয় তাহলে সম্ভাবনাকে প্রকাশ করবে, লিখে দেব। ঠিক আছে, নিশ্চয়ই হয়ে যাবে 24। তারপরে দেখো 25। তো 25-এর যে অঙ্কটা দিয়েছি সেটাও এখানেও লেখা আছে। দেখো
যে তিনটে বিচ্ছিন্ন ঘটনা এক্স ওয়াই জেড, আবার নিচেতে লেখা আছে যে এস এস হচ্ছে নিশ্চিত ঘটনা প্রকাশিত হয়, আর বলেছে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড এটা সমান হচ্ছে এস। তাহলে আবার সে আমরা নিশ্চিত এবং বিচ্ছিন্ন পেলাম। তাহলে যেহেতু এক্স ওয়াই জেড নিশ্চিত এবং বিচ্ছিন্ন, অতএব px প্লাস py প্লাস pz এর মান হবে 1। ঠিক আছে, এবার এখানে একটা রিলেশন দেওয়া আছে, দেখো px সমান 2py, px সমান 2py সমান 3pz দেওয়া আছে। তো এই রিলেশন থেকে আমাদের px নির্ণয় করতে বলেছি। বলতে পারতো py নির্ণয় করো বা pz নির্ণয় করো, যে কোনোটাই বলতে পারতো, আমাদের pxটাকে এখান থেকে বের করতে বলেছি। তাহলে যেহেতু px কে বের করতে বলেছি, তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি সেই সমীকরণে আমরা px কে রেখে দেবো। তাহলে 1 নং থেকে আমরা কি নেব, px কে রেখে দেবো, কারণ মানটা আমাদের px বের করতে বলেছি। py এর জায়গায় কি করব, py এর সঙ্গে px এর রিলেশনটা এখান থেকে খুঁজে নেব। দেখো py সমান কত হচ্ছে, দুইটাকে এদিকে নিয়ে এলে হাফ px, তাই না? তাহলে এখানে আমরা হাফ px লিখতে পারবো। তারপরে pz কেও আমরা px দিয়ে প্রকাশ করব। তাহলে এইটার সঙ্গে এটার যখন এটা সমান এটা, তাহলে pz কত হবে, তিনটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 1 এর 3 px, তাহলে সবকটাই px হয়ে গেল। এটার মান হচ্ছে 1। এখান থেকে আমরা px এর মান নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে px কে যদি কমন নিই তাহলে পাচ্ছি দেখো 1 প্লাস হাফ প্লাস 1/3 সমান হচ্ছে 1। তার মানে px ইন্টু 6 9 2 11/6 সমান হচ্ছে 1। তাহলে px কত পেলাম আমরা, 6/11। তাহলে এটাই হবে px এর মান। এখান থেকে py pz সব মানই আমরা বার করতে পারতাম। ঠিক আছে, এটা px এর মান আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো 26, তো কি বলেছে, 1 থেকে 15 সংখ্যার মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা নেওয়া হলো, তাহলে ns কত হবে? এটাই কিন্তু আমাদের পরীক্ষা। শুধুমাত্র আমরা এক্সপেরিমেন্ট থেকে আমরা কি বুঝে নেব না, nsটা কত হচ্ছে প্রথমে ওটা আমরা লিখে নেব। ns পেয়ে যাওয়ার পর প্রশ্ন থেকে আমরা এ ঘটনা ধরে নেব, এ ঘটনা থেকে pa বার করব, এ ঘটনা থেকে na বার করব, দিয়ে আমরা pa লিখব। ঠিক আছে, দেখো কিভাবে করব এই অঙ্কগুলো। তাহলে 1 থেকে 15 মধ্যে যে কোনো একটা, মানে 15টার মধ্যে একটা, তাহলে আমাদের nsটা হলো, তাহলে ns মানে হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা, মোট নমুনা বিন্দুর সংখ্যা মানে হচ্ছে ns। তাহলে যে কোনো অঙ্ক করার সময় আমরা প্রথমে কিন্তু এক্সপেরিমেন্টটা দেখি আমরা ns লিখতে পারবো। তাহলে ns হচ্ছে 15c1 মানে 15। ঠিক আছে, একটা করে বলেছি, 15টার মধ্যে থেকে একটাকে নির্বাচন করা মানে 15c1। তো এবার দেখো প্রশ্ন কিন্তু আলাদা আলাদা আছে। 1 নম্বর, সংখ্যাটি যুগ্ম হওয়া। তাহলে এখানে আমরা ধরে নেব সংখ্যাটি, একটাকে যে নির্বাচন করা হলো সেই সংখ্যাটির কথা বলেছে, সংখ্যাটি যুগ্ম হওয়ার ঘটনা, সবসময় আমরা ঘটনা ধরবো এ, এটা ধরে নিচ্ছি আমরা যে সংখ্যাটি যুগ্ম হওয়ার ঘটনা এ। তারপর কি করব বললাম, তাহলে এন এ বার করব। এন এটা কি, তাহলে এন এ মানে হচ্ছে এ হচ্ছে আমরা যুগ্ম ধরেছি, তাহলে ওই যে 15টা নাম্বার আছে সেই 15টা নাম্বারের মধ্যে যুগ্ম নাম্বারটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে 15টার মধ্যে যুগ্ম কটা থাকবে, নিশ্চয়ই 7টা, তাহলে এন এ হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা পি এ লিখে দিতে পারবো। সূত্রটা কি, এন এ বাই এনএস, তার মানে 7/15 হয়ে গেল 1 নম্বর প্রশ্নের উত্তর।
এইভাবে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে 2 নম্বরটা কি করে করব, ধরে নেব সংখ্যাটি 2 নম্বরে আছে দেখো অযুগ্ম হওয়ার ঘটনা। তাহলে আবার লিখবো আমরা, এটা নিজে করব, ধরে নেব অযুগ্ম হওয়ার ঘটনা বি। তাহলে এন বি কি হবে, 8 হবে নিশ্চয়ই। তাহলে এন বি যদি 8 হয় তাহলে পি বি 8/15। 3 নম্বর প্রশ্নতে কি আছে দেখো, 3 নম্বর প্রশ্নতে কি আছে বলেছে 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে আবার ধরে নেব সংখ্যাটি 3 এর গুণিতক হওয়ার ঘটনা, সম্ভাবনা প্রশ্নতে থাকবে, আমরা ধরবো ঘটনা, ঘটনা হচ্ছে সি। তাহলে এন সি কি হবে, এন সি সমান হবে 3 এর গুণিতক কটা আছে আমরা দেখে নেব, নিশ্চয়ই 5টা আছে, তাই না? তাহলে 5/15 মানে 1/3। বুঝেছো নিশ্চয়ই? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল।